নোরা কোচিংয়ে থেকে বাসায় ফিরেই দেখলো অবন্তী অনেকগুলো মেসেজ। অবন্তী নোরার ফেসবুক ফ্রেন্ড, প্রায় 4-5 মাসের মতো পরিচয়। এর মধ্যেই বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওদের। অবন্তীকে একটা ছবি পাঠিয়েছে, ছবিগুলো সানির সাথে ভিডিও কলের স্ক্রিনশট। সানি কাঁদছে। অবন্তী মেসেজে লিখেছে, নোরা রিপ্লাই দিল, দেখ অবন্তী, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না, তুই ওকে বুঝিয়ে বলিস। মেসেজটা পাঠানো হয়েছিল সন্ধ্যায়। এখন অবন্তী অনলাইনে ছিল না, সে অ্যাক্টিভ হলো রাতে। তখন নোরাকে মেসেজ পাঠালো, রিলেশন কন্টিনিউ করতে পারবি না মানে? এটা আবার কেমন কথা? তাহলে 2 মাস ধরে ওর সাথে রিলেশন কেন করলি? নোরা বই পড়ছিল, মেসেজের আওয়াজ শুনে ফোনের কাছে আসলো, তারপর রিপ্লাই লিখলো, ভুল করেছি, ওর সাথে রিলেশনে যাওয়া আমার উচিত হয়নি, ওর জন্য আমার কোনো ফিলিংস নেই, ও যেন আমাকে মাফ করে। তুই কি বলছিস এসব? ছেলেটা তোকে কত লাভ করে, মানুষকে এভাবে কষ্ট দেওয়া কি ঠিক? আচ্ছা, ও কি কোনো ভুল করেছে? শোন, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সানি খুব ভালো ছেলে। যদি তোর কাছে কোনো অপরাধ করে থাকে তাহলে আমি বলছি তুই ওকে আরেকটা চান্স দে। কেউই কিন্তু একেবারে পারফেক্ট হয় না, ওর থেকে ভালো ছেলে তুই আর একটাও পাবি না। হি ইজ এ গুড ম্যান, আর তুই ওর বেস্ট চয়েস। অবন্তী, আমি জানি আমি ওর বেস্ট চয়েস, কিন্তু ও আমার বেস্ট চয়েস না। আর ও আমার কাছে কোনো অপরাধও করেনি, বরং আমি ওর সাথে অপরাধ করেছি। এতদিন ওর সাথে টাইম পাস করাই আমার অপরাধ ছিল। তুই ওর সাথে টাইম পাস করেছিস? হ্যাঁ, সেজন্যই তো ক্ষমা চাইছি। ও যেন আমাকে ক্ষমা করে, আমি পারবো না ওর সাথে থাকতে। তাহলে আর কি বলার? শোন, এক কাজ করি, আমি ওকে বলে দিই তোর বিয়ে ঠিক হয়ে গেছে। তুই যে এতদিন ধরে ওর সাথে টাইম পাস করেছিস এটা ওকে জানানোর কোনো মানে হয় না, তাহলে বেচারার খুব কষ্ট পাবে। মিথ্যে কেন বলবি? যা সত্যি তাই বল। আর ও হয়তো আগে থেকেই বুঝতে পেরেছিল আমি ওর সাথে টাইম পাস করছি, তাই নতুন করে কষ্ট পাওয়ার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিব। হ্যাঁ, থ্যাঙ্কস। মাই প্লেজার। তাদের আর কোনো কথা হলো না। সকালে ঘুম থেকে জেগে নোরা বিরাট একটা সারপ্রাইজ পেল। তার বাবা তার জন্য স্কুটি কিনে এনেছে। নোরা ছোটবেলা থেকে শখ স্কুটি চালিয়ে ভার্সিটিতে যাবে, বাবাকে বলে রেখেছিল। কিন্তু বাবা যে এত জলদি ব্যবস্থা করে ফেলবেন, নোরা সেটা ভাবেনি। স্কুটিটা তার ভীষণ পছন্দ হলো। সকালে ঘুম ভাঙার পর হঠাৎ মা বললেন তার জন্য সারপ্রাইজ আছে। নোরা ভাবলো মা হয়তো বিরিয়ানি রান্না করেছে, না হলে বাবা নতুন জামা কিনে এনেছে। লীরা বলল, সারপ্রাইজ দেখার জন্য চোখ বন্ধ করে নিচে যেতে হবে। নোরা বলল, মা, চোখ বন্ধ করলে আমি হাঁটবো কিভাবে? আর সিঁড়ি বেয়ে নিচেই বা নামবো কিভাবে? লীরা হেসে বলল। লীরা নোরার চোখ ধরে নোরাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিচে নিয়ে গেল। যেতে যেতে নোরা বলছিল, হাঁটি হাঁটি পা পা, নোরা তুই নিচে যা। নিচে গিয়ে খুঁজে পেল তার অতি শখের সেই স্কুটি। স্কুটি দেখেই নোরা একটা চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরল। নোরা বাবা আনিস সাহেব মেয়ের হাতে স্কুটারের চাবি তুলে দিল। স্কুটারের রং রানী গোলাপি আর হলুদ কালারের কম্বিনেশনটাও নোরার খুব পছন্দ হয়েছে, একদম তার মনের মতো। সেই দিন বিকেলে নোরা স্কুটি নিয়েই কোচিংয়ে গেল। স্কুটি চালানোর প্র্যাকটিস নোরার আগে থেকেই আছে। দিশাপুর স্কুটি বেশিরভাগ সময় নোরাই চালাতো। দিশা নোরার কাজিন, সেই নোরাকে স্কুটি চালানো শিখিয়েছে। কোচিংয়ের গেটের সামনে দাঁড়িয়ে নোরা সেজুতি আর অন্তরার স্কুটি নিয়ে আলাপ করছিল। সেজুতি আর অন্তরা নোরার স্কুটিটা চালিয়ে দেখার চেষ্টা করছিল। প্রথমে আলাপটা স্কুটি নিয়ে শুরু হলেও পরে কিভাবে যেন টপিক চেঞ্জ হয়ে অনিক স্যারের দিকে চলে গেল। তখন অন্তরা বলল, সেজুতি স্বাভাবিক কণ্ঠে বলল, এটা আবার কে জানে না? অনিক স্যারকে তো সবাই পছন্দ করে। অন্তরা টিপ্পনি কেটে বলল, কিন্তু ওর পছন্দটা একটু অন্যরকম, স্পেশাল। নোরা লজ্জিত কণ্ঠে বলল, একদমই না, অন্তত তুই ফালতু কথা বলা বন্ধ কর। অন্তরা বলল, সেজুতি, আমি কিন্তু সত্যি বলছি, সেদিন আফজাল স্যার আমাদেরকে ওনার লাভ স্টোরি শোনাচ্ছিল না, তখন নোরার খুব মন খারাপ হয়েছিল। কেন জানো? যদি অনিক স্যারেরও গার্লফ্রেন্ড থাকে সে চিন্তায়। সে যদি অবাক হয়ে তাকাচ্ছে। নোরা রেগেই বলল, অন্তত তুই চুপ করবি? অন্তরা বলল, আচ্ছা সেজুতি, তুমি আফজাল স্যারের গার্লফ্রেন্ডের ব্যাপারে তুমি কিভাবে জানলে? স্যারই আমাকে বলেছিল।
অনিক স্যারেরও কি গার্লফ্রেন্ড আছে? সে যদি বলল। থাকতে পারে, আমি শিওর না। অন্তরা নোরার বাহু ধরে বলল। অনিক স্যারকে একটু জিজ্ঞেস করতে পারবা? তাহলে আমার বান্ধবীর মনের খচখচানি একটু কমতো। সে যদি আতঙ্কিত হয়ে বলল। পাগল, স্যারকে আমি এটা কিভাবে জিজ্ঞাসা করব? অন্তরা শ্রাগ করে বলল। আফজাল স্যারকে যেভাবে জিজ্ঞেস করেছো সেভাবে? সে যদি দুই পাশে মাথা নেড়ে বলল। অসম্ভব, এটা আফজাল স্যার, ওনাকে জিজ্ঞাসা করতে হয় না, উনি নিজেই গড়গড় করে সব বলে দেয়। কিন্তু অনিক স্যারকে এসব জিজ্ঞাসা করলে তুলে একটা আছাড় মারবে। নোরা মন খারাপ করে তাকিয়ে আছে। অনিক স্যারের গার্লফ্রেন্ড আছে কিনা সেটা জানার কোনো উপায় কি নেই। অন্তরা সন্দিহান চোখে বলল। দেখ ওর চেহারা কেমন হয়ে গেছে। নাড়ু রে, তোর হাবভাব কিন্তু আমার সুবিধার লাগছে না। তুই সত্যি অনিক স্যারের প্রেমে পড়িস নাই তো? সে যদি বলল। আমারও তাই মনে হয়, ও মনে হয় প্রেমেই পড়েছে। নোরা আর লজ্জা পেয়ে বলল। প্রেমে পড়েছি কিনা জানি না, কিন্তু আমার ওনাকে খুব ভালো লাগে। ওনার সবকিছুই ভালো লাগে। উনি রাগ করলেও ভালো লাগে, রাগ করে ধমক দিলে সেটাও ভালো লাগে। এমনকি ওনার দেওয়া শাস্তিগুলো শাস্তি মনে হয় না। উনি সামনে থাকলে বুকের মধ্যে ধক ধক শব্দ হতে থাকে, আর সবকিছু কেমন রঙিন রঙিন লাগে, একটা অন্যরকম ফিলিংস। নোরা কথাগুলো বলতে বলতে যেই সামনে ঘুরে তাকালো তখনই দেখলো অনিক স্যার দাঁড়িয়ে। নোরা প্রচন্ড চমকে জোরে একটা চিৎকার দিয়ে উঠলো, তারপর দৌড়ে চলে গেল ক্লাসরুমে। নোরা চলে যাওয়ার পর সেজুতি আর অন্তরাও দৌড় দিল। অনেক ভ্রুকুচকে বোকার মতো তাকিয়ে আছে তাদের দিকে। সাইকেল থেকে নেমে একটু সামনে গিয়ে দাঁড়ালো সে। ব্যাপারটা বোধগম্য হলো না তার। মেয়েগুলো হাসি খুশি গল্প করছিল, তাহলে তাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল কেন? সামনে নোরার স্কুটি থাকায় অনেক স্কুটির আয়নায় নিজের চেহারা একবার দেখলো। চেহারায় কিছু লেগে নেই, সব তো স্বাভাবিকই। তাহলে মেয়েগুলো কি দেখে এত ভয় পেল? নোরা ক্লাসে ঢুকে দোয়া ইউনুস পড়তে শুরু করলো। তার হৃৎপিণ্ড সমান তালে আপ ডাউন করছে। সেই শব্দটা নোরা ভীষণভাবে টের পাচ্ছে। তার উপর হাত পায়ের অস্বাভাবিক কম্পন তো আছেই। সে যদি আর অন্তরা হাসতে হাসতে ভেতরে ঢুকলো। নোরা তাদেরকে দেখে অস্থির গলায় বলল। স্যার কি সব শুনে ফেলেছে? কি বলেছে স্যার? খুব রেগে গেছে তাই না? সে যদি মাথায় বুদ্ধি চাপলো একটু দুষ্টুমি করার, তাই আড়ালে অন্তরার হাতে চিমটি কেটে বলল। হ্যাঁ, স্যার অনেক রেগে গেছে, আমাদের সাথে ধমকে ধমকে কথা বলেছিল। তোমার রাগ আমাদের উপর ঝেড়েছে, বলেছে তোমাকে পরে দেখে নিবে। নোরা গলা শুকিয়ে কাট, চোখ বড় বড় করে বলল। কি অন্ত সত্যি? অন্তরা মাথা নেড়ে বলল। হ্যাঁ সত্যি তো, স্যার তো এটাও বলেছে তোর বাসায় ফোন দিবে। নোরার হৃদস্পন্দন থেমে গেল, প্রচুর ঘামতে লাগলো সে, মাথা ঘুরাচ্ছে। অস্পষ্ট গলায় বলল। এবার কি হবে? আল্লাহ, সব শেষ, সব শেষ। সে যদি আর অন্তরা নোরার রিয়েকশন দেখে ভুবন কাঁপিয়ে হাসতে শুরু করলো। তাদের হাসি দেখে নোরা বুঝে গেল এতক্ষণ তার সাথে মজা করে হচ্ছিল। রাগে অন্তরাকে ধরে মারতে শুরু করলো নোরা। ক্লাস চলছে কেমিস্ট্রি। নোরার ক্লাসে মনোযোগ নেই, সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। অনেক স্যার আজকে সাইকেল নিয়ে কোচিং এসেছে। সাইকেলটা জানালা দিয়ে দেখা যাচ্ছে। নোরার মাথায় একটা বুদ্ধি আসলো। এই সাইকেলের চেইনটা যদি কোনোভাবে ফেলে দেওয়া যায় তাহলে অনেক স্যারের বাসায় যাওয়া আটকে যাবে। তখন নোরা তার স্কুটিতে অনিক স্যারকে লিফট দিতে চাইবে। স্যার বিপদে পড়ে নিশ্চয়ই রাজি হবে আর খুশি হবে। সে স্কুটি চালাবে আর অনিক স্যার তার পেছনে থাকবে। ইস, এই কথা চিন্তা করতেই নোরার শরীর শিরশির করছে, চোখ মুখ খুশিতে ঝলমল করছে। ছুটির পর পরিকল্পনা অনুযায়ী নোরা অন্তরাকে বলল। অন্ত, আজকে তোকে আমার স্কুটিতে চড়াতে পারবো না রে, আমার আরেক জায়গায় একটা কাজ আছে, তুই বাসে করে চলে যা। কোনো জায়গায় কাজ আছে? চল আমিও যাই, আমার বাসায় ফেরার এত তাড়া নেই। আরে না, তুই যেতে পারবি না। কি এমন জায়গা যে আমি যেতে পারবো না? আছে, আমাকে বাবার অফিসের ওই দিকে যেতে হবে, অনেক দূর, তুই পারবি না। দূর হলেও সমস্যা নেই, তুই একা একা এত দূর কেন যাবি? আমিও যাব তোর সাথে। বললাম তো বেবি, আমি পারবো। বেশি কথা বাড়ালে এখন চড় খাবি কিন্তু। অদ্ভুত। আচ্ছা যাচ্ছি, তুই সাবধানে যাস। ওকে আম্মা। অন্তরায় হেসে চলে গেল। নোরা প্ল্যান মোতাবেক কাজ করলো। অনিক স্যারের সাইকেলের চেইন টেনে হিঁচড়ে শেষমেশ ছিঁড়ে ফেললো।
এই কাজ করতে গিয়ে নোরার হাতে অর্ধেক জায়গা কেটে গেছে। চেন ছিঁড়ে নোরা ভদ্র মেয়ের মতো স্কুটির সামনে গিয়ে দাঁড়িয়ে শেষ বাজাতে বাজাতে অপেক্ষা করতে লাগলো। কখন আসবে অনিক স্যার? 10 মিনিটের মতো কেটে গেল। অনিকের আসার নাম নেই। বেশ কিছু সময় পর অবশেষে ক্লাস শেষ করে বাহিরে এলো অনিক স্যার। নোরা অনিককে দেখেই সোজা হয়ে দাঁড়ালো, নরম গলায় বলল, স্যার আসসালামু আলাইকুম। নোরা, কেমন আছো? জি ভালো আছি। তুমি এখনো যাওনি কেন? তোমাদের তো অনেক আগে ছুটি হয়েছে। নোরা আমতা আমতা করে বলল, অন্তরার জন্য ওয়েট করছি। আমাকে এখানে দাঁড়াতে বলে কোথায় যে গেল। অনেক হালকা হেসে বলল। ও আচ্ছা। এতক্ষণে সাইকেল নিয়েই নজর পড়লো অনিকের। ভ্রু কুচকে বলল, এ কি, সাইকেলটার এই অবস্থা কিভাবে হলো? নোরা অবাক হওয়ার ভঙ্গি করে মুখে হাত দিয়ে বলল, আল্লাহ স্যার, এবার কি হবে? অনেক বিরক্তি চোখ করে বলল। আফজাল ভাইকে এবার কি বলবো? নোরা বিস্মিত হয়ে বলল, আফজাল ভাই? সরি, এটা কার সাইকেল? আফজাল ভাইয়ের। নীরব বিস্ময়ে পড়ে যেতে নিল। তারপর স্কুটার ধরে দাঁড়ালো। এতক্ষণে আফজল স্যার চলে এসেছে। নোরাকে দেখেই হাসি দিয়ে বলল, কি অবস্থা নোরা? অনেক অনিক বলল। ভাই একটা ঝামেলা হয়েছে। আফজল বলল। কি ঝামেলা? অনিক বলল। সাইকেলের চেইনটা ছেঁড়া। আফজল বিস্মিত হয়ে বলল, বলো কি? কই দেখি। আফজল ভালো করে দেখলো, তারপর বলল। দেখে তো মনে হচ্ছে কেউ টেনে হিসড়ে। নোরা ভয়ে তথস্থ। হেলমেটটা পরে হাসার চেষ্টা করে বলল, স্যার আমি যাচ্ছি, আসসালামু আলাইকুম। আফজল বলল। দাঁড়াও তো নোরা। নোরা হেলমেট পরতে পরতে বলল। জি স্যার। আফজল এগিয়ে এলো। আমার একটা জরুরি কাজ আছে, হাতে বেশি সময় নেই। তোমাদের বাসায় ওই দিক দিয়েই যাব, আমাকে একটু ড্রপ করে দিবে? হেল্প তো। নোরা রসগোল্লার মতো চোখ করে তাকালো। অনিক বলল, হ্যাঁ ভাই, আপনি ওর সাথে চলে যান, আর আমি সাইকেলটা নিয়ে যাই, রিপেয়ার করে পাঠিয়ে দিব। আফজল বলল। আচ্ছা তুমি চলে যাও অনেক। নোরা বড় বড় চোখ করে তাকালো। অনেক চলে যাচ্ছে সাইকেল নিয়ে। আফজল বলল, তাহলে চলো নোরা। নোরা আহত দৃষ্টিতে চেয়ে রইল। মনে মনে বলল, ঝাড়ু মার্কা কপাল। কি বললে? কিছু না স্যার, আসুন। আফজল হেসে বলল। থ্যাঙ্কস নোরা। নোরা স্কুটিতে বসতে বসতে নিজের মনেই বলল, অন্তরে আমাকে মাফ করে দিস। আজ সকাল থেকেই নোরার তীব্র মাথা ব্যথা, রাতে জ্বরও এসেছিল। ডক্টরের কাছে যায়নি, মা বাবাকেও কিছু বলেনি। ওনারা জানতে পারলে ব্যস্ত হয়ে পড়বে। তাছাড়া নোরা চাইছে শরীর খারাপটাকে যথাসাধ্য এড়িয়ে চলতে। মা জানলে সেটা হবে না। আজ বিকেলে অনিক স্যারের ক্লাস। শরীর খারাপের কথা জানলে মা কোচিংয়েও যেতে দিবে না। কিন্তু নোরা দুনিয়া উল্টে গেলেও আজকের ক্লাসটা মিস করতে চায় না। এমনিতেই সপ্তাহে মাত্র একদিন অনিক স্যারের ক্লাস হয়, রোজ সোমবার। সেই সোমবারের জন্য নোরা পুরো সপ্তাহ ক্যালেন্ডারের দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করে। সোমবারটা তার কাছে স্বর্গীয় বোধ হয়। অনিক স্যারের পুরো 2 ঘন্টার জন্য কাছ থেকে দেখা যায়। তার পারফিউমের ঘ্রাণে সম্পূর্ণ ক্লাস ভরে থাকে। নোরা সামনের বেঞ্চে বসে মুগ্ধ চোখে দেখতে থাকে। ম্যাথ ক্লাসটা এক প্রকার ঘরের মধ্যেই কেটে যায় তার। কিন্তু আজকাল নোরার মনে সোমবারটা বড্ড দেরি করে আসতে। আর 2 ঘন্টার লেকচার খুবই অল্প সময়। অন্যান্য ক্লাসের বেলায় তো এমন হয় না। বিকেলের দিকেও নোরার মাথা ব্যথা একটুও কমেনি। শরীরে জ্বরও ছিল। সেই জ্বর মাথা ব্যথা উপেক্ষা করেই নোরা স্কুটি চালিয়ে বেরিয়ে গেল কোচিংয়ের উদ্দেশ্যে। ক্লাসে গিয়ে নোরার মনে হলো সে বিরাট একটা ভুল করেছে। আজকে ক্লাসে আসাটা একদমই উচিত হয়নি। ক্লাসরুমে এসি চলছে। শরীরে জ্বর থাকায় নোরার ভীষণ ঠান্ডা লাগছে। এই ঠান্ডায় মাথা ব্যথাটাও একদম জেঁকে বসেছে ভালো মতো। অন্তরা নোরার গায়ে হাত দিয়ে চমকে ওঠে। এ কি, তোর তো মারাত্মক জ্বর, এই জ্বর নিয়ে তুই এলি কেন? না আসলে তো জীবনের শ্রেষ্ঠ 2 ঘন্টা মিস করতাম। পাগলের মতো কথা বলিস না, আজকে তোর ক্লাস করা লাগবে না, চল ছুটি দিয়ে বাসে চলে যাই। আমি যাব না, কিছুক্ষণ থাকি প্লিজ। অনিক স্যার ক্লাসে ঢুকে পড়লে কিন্তু ছুটি নেওয়া মুশকিল হয়ে যাবে। হোক, আমার ছুটির দরকার নেই। অনিক স্যারকে দরকার। উনি আসলে আমি ওনাকে দেখেই সুস্থ হয়ে যাব।
বুঝছি, জ্বরে তোর মাথাও খারাপ হয়ে গেছে, উল্টাপাল্টা বকছিস। নোরা হেসে বলল। মাথা ভালো ছিল কবে? সেটাও। অনেক ক্লাসে ঢুকলো, প্রতিদিনের মতোই শুরু করলো তার বিখ্যাত স্টাইলে লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে লেকচার দেওয়া। এইটা তার অভ্যাস। ক্লাস করানোর সময় তার হাত বিরাট সাইজের একটা লাঠি থাকে, কাউকে মারার জন্য না, নিজের কাছে রাখার জন্য। লাঠি হাতে নিয়ে 5 আঙ্গুল ঘোরাতে ঘোরাতে সে লেকচার দেয়। সেই দিনও তাই করছিল। হঠাৎ নোরার দিকে নজর পড়া জিজ্ঞেস করলো, নোরা কি অসুস্থ নাকি? প্রশ্ন শুনে ধন্য হলো নোরা। অবশেষে অনেক স্যারের নজর তার উপরে পড়ল। তাই নজর পাওয়ার জন্যই প্রতিদিন আধা ঘন্টা আগে কোচিং এসে সামনের বেঞ্চে বসে থাকে। কিন্তু অনেক এক জায়গায় বাড়িয়ে কখনোই লেকচার দিতে পারে না। সে সারা ক্লাসরুমে হেঁটে বেড়ায় আর বেশিরভাগ পেছনেই দাঁড়িয়ে থাকে। নোরা তখন রাগে শরীর জ্বরার মতো অবস্থা হয়। এত আগে এসে সামনে বসে লাভটা কি হলো যদি অনেক স্যার পেছনেই দাঁড়িয়ে থাকে? এবার যদি পরবর্তী ক্লাস থেকে নোরা পেছনে বসা শুরু করে তাহলে দেখা যাবে অনেক স্যার সামনে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে আর পেছনেই আসছে না। নোরা জানে এমনটাই হবে। অন্তরা বলল, জি স্যার, নোরা খুব অসুস্থ, ওর শরীরে অনেক জ্বর। অনেক ভ্রু কুচকে চিন্তিত গলায় বলল। তাই নাকি? নোরা বলল, না স্যার, এতটা জ্বর নেই, মোটামুটি ঠিক আছি। অনেক বলল। ছুটি লাগবে? তাহলে বলো, আমি ব্যবস্থা করে দিই। নোরা বলল, অর্ধেক সময় তো চলেই গেছে, বাকি সময়টাও থাকতে পারবো, সমস্যা হবে না। শিওর তুমি? জি স্যার, শিওর। অন্তরা বলল। দেখিস আবার বেশি খারাপ লাগলে বলিস কিন্তু। নোরা বলল। জ্বর নিয়েই ক্লাস শেষ করলো নোরা। কিছু সময় অনেক বোর্ড পরিষ্কার করছিল। অন্যান্য ক্লাসের টিচাররা স্টুডেন্টদের দিয়ে কাজটা করায় আর নিজে বেরিয়ে যায়, কিন্তু অনেক স্যার এমন করে না। এই ব্যাপারটা নোরাকে মুগ্ধ করে। সবাই যখন বেরিয়ে যাচ্ছিল তখন অন্তরা নোরাকে নিয়ে আস্তে আস্তে হেঁটে বের হচ্ছিল। অনেক জিজ্ঞাসা করলো, নোরা, তোমার কি বেশি খারাপ লাগছে? বাসায় যেতে পারবে? নোরা হালকা গলায় বলল। অনেক অন্তরাকে বলল। তোমাদের বাসা কি পাশাপাশি? অন্তরা বলল। না স্যার, আমার বাসা আগে, ওর বাসা অনেক পরে। অনেক বলল। ওর কন্ডিশন তো সিরিয়াস মনে হচ্ছে, ও একা বাসায় যেতে পারবে বলে মনে হয় না। তুমি ওকে নিয়ে যেতে পারবে না? অন্তরার কিছু বলার আগেই নোরা মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সবকিছু অন্তরার মনে হতে লাগলো। তার কাছে অন্তরার ডাক শোনা যাচ্ছিল, নোরা, নোরা, এই নোরা। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নোরা মনে হলো শক্ত কিছুর ওপর ভর দিয়ে শুয়ে আছে সে। চারপাশে একটা পরিচিত সুঘ্রাণ, শুধু পরিচিত না, অসম্ভব প্রিয় বটে। প্রিয়তোষে সেই শুভম নিঃস্বার্থ করতে নোরা একটুও ভুল হলো না। সে স্কুটিতে বসে আছে। অনেক স্যার স্কুটি চালাচ্ছে। সে অনেক স্যারের পিঠের উপরে গা এলিয়েছিল এতক্ষণ। মাথা তুলতেই বুঝতে পারলো পেছনে অন্তরা তাকে ধরে বসে আছে। নোরা অন্তরার দিকে তাকালো, পুরোপুরি তাকালো না, শুধু বামে তাকালো। অন্তরা সেই টের পেয়েই বলে উঠল, স্যার, নোরার জ্ঞান ফিরেছে। অনেক স্যারের স্কুটি সাইড করে থামালো, তারপর পেছনে ঘুরে বলল, নোরা, কেমন আছো? এখন কেমন লাগছে তোমার? কথাগুলো বলতে বলতে নোরার কপালে হাত রাখলো সে। নোরা এখনো একটা ঘোরের মধ্যে আছে। তার ধারণা এটা স্বপ্ন। বাস্তবে অনেক স্যার কখনোই তাকে স্পর্শ করবে না। অনেক চিন্তিত মুখে বলল, জ্বর তো এখনো কমেনি। আচ্ছা অন্তরা, তুমি ওকে ধরে একটু বসো। সামনেই একটা ফার্মেসি দেখা যাচ্ছে, আমি ওখান থেকে নাপা এক্সট্রা কিনে আনছি। ওকে স্যার। অন্তরা শক্ত করে নোরাকে ধরলো। অনেক স্কুটি থেকে নেমে বড় বড় কদম ফেলে চলে যাচ্ছে ফার্মেসিতে। নোরা তার দুর্বল শরীর নিয়ে মাথা এলিয়ে দিল অন্তরার কাঁধে। অন্তরা ফিসফিস করে বলল, কেমন লাগছে দোস্ত? এটা কিভাবে হলো? নোরা কণ্ঠে তীব্র বিস্ময়। তুই সেন্সলেস হয়ে গিয়েছিলি। আমি অনেক স্যারকে বলেছি আমি স্কুটি চালাতে পারি না, তাই উনি আমাদের সাথে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু তুই তো ছোটবেলা থেকে স্কুটি চালাতে পারিস। সেটা কি স্যারকে বলে দিলে ভালো হতো? নোরা মুচকি হেসে বলল। থ্যাংক ইউ দোস্ত, এই নে ফ্লাইং কিস। নোরা হেসে ফেলল। নোরা দুর্বল গলায় বলল, আরেকটা হেল্প করবি দোস্ত? কি? তুই নেমে যা।
সেলফিশ, আমি তোকে এতক্ষণ ধরেছিলাম বলে এখনো বেঁচে আছিস, না হলে কখন উল্টে পড়ে যেতিস। তোর তো হুঁশই ছিল না। এখন হুঁশ আছে, তোকে আর দরকার নেই, তুই বাহানা বানিয়ে চলে যা তো। তুই যে এত সেলফিশ আমি জানতাম না। হাহ। ন্যাকামি করিস না তো, যা। অন্তরা বলল। ধৈর্য রাখ, যাবো, আগে স্যার আসুক। 5 মিনিট পর অনেক ওষুধের প্যাকেট আর একটা ইনটেক পানির বোতল নিয়ে হাজির হলো। ওষুধটা খেয়ে নাও নোরা। নোরা চুপচাপ অনেকের হাত থেকে ঔষধ নিয়ে খেলো। অনেক জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে নোরা? ভালো স্যার, কিন্তু একটু দুর্বল লাগছে। সেটাই স্বাভাবিক, তোমার শরীরে তো অনেক জ্বর। অন্তরা নোরাকে চিমটি দিল, ফিসফিস করে বলল, খুব দুর্বল লাগছে তাই না? নোরা চোখ নামিয়ে নিল। স্যার, আমি বরং এখানেই নেমে যাই। নেমে যাবে মানে? কেন? আমাকে বাসায় ফিরতে হবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এবার না গেলে আম্মু টেনশন করবে। তাই বলে ফ্রেন্ডকে এই অবস্থায় রেখে চলে যাবে? অন্তরা অপ্রস্তুত হয়ে গেল। নোরা বলল, আসলে স্যার, ওর বাসাটা অনেক দূরে, তো বেশি রাত হলে বাস পেতে সমস্যা হবে। তোমার বাসা কোথায়? ডাখালপাড়া। স্যার, আমি এখান থেকে ইজিলি চলে যেতে পারবো। আচ্ছা যাও তবে। অন্তরা নেমেই নোরাকে বিদায় জানালো। অনেক বলল, বাকিটা রাস্তা তুমি যেতে পারবে না নোরা? নোরা প্রশ্ন শুনেই অবাক হলো। অনিক স্যার কি ওকে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যেতে চাইছে? নোরা অভিমান করে বলল, পারবো, এখন তো আমার জ্ঞান ফিরে এসছে, শরীরের উত্তাপটাও কম, আমি একা স্কুটি চালিয়ে যেতে পারবো। আপনাকে এত দূর কষ্ট করে আসার জন্য ধন্যবাদ স্যার, আপনি যেতে পারেন। অনিক বলল, আমি সেটা বলিনি, মানে আমি বলছি তুমি কি বাকি রাস্তাটা জার্নি করার জন্য প্রস্তুত, নাকি কোথাও ব্রেক নেব? তোমার শরীরের কন্ডিশন কি বলে? এই কথা শুনে নোরার মনে স্বস্তি এলো। অগাধ খুশিতে ঢেউ খেলে গেল যেন, কিন্তু সেটা প্রাণপণে লুকিয়ে রাখার চেষ্টা করে বলল, ও, আমি ভাবলাম আপনি আমাকে একা চলে যাওয়ার কথা বলছেন। এতটাও কেয়ারলেস না আমি। নোরা হেসে বলল, মাথা ব্যথা করছে, গা গুলিয়ে বমিও আসছে, বুঝতে পারছি না বাকি রাস্তা যেতে পারবো কিনা। বমি আসলে যাওয়ার দরকার নেই, হাঁটাহাঁটি করবে। হুম। তাহলে নামো। অনেক নোরাকে নিয়ে দাঁড়ালো। নোরা ভাবতেও পারেনি আজকের দিনটা এতটা সুন্দর একটা উপহার পাবে। এই দিনের কথা তার সারা জীবন মনে থাকবে। এতক্ষণ নোরা সাথে লেগে থাকায় অনেকের পিঠটা পর্যন্ত গরম হয়ে গেছে। অনেক বলল, ইস, এত মারাত্মক জ্বর এলো কিভাবে তোমার? নোরা ঘোরের মধ্যে মুখ ফসকে বলে ফেলল, জ্বর থেকে যদি দারুণ কিছু হয় তাহলে জ্বরই ভালো। মানে? সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। নোরা বলল, কিছু না। তারপর উল্টো দিকে ঘুরেই নিজের মাথাতেই গাঁটটা মারলো। মাঝে মাঝে যে তার কি হয়, যা মুখে আসে চিন্তা ভাবনা না করেই বলে ফেলে। নোরা আর অনেক পাশাপাশি স্কুটারের ওপর বসে আছে। চারিদিকে ঠান্ডা বাতাস, নোরার শীত শীত করছে। অনেক বলল, তোমার বাসা এখান থেকে আর কত দূর? এখান থেকে তো বেশি দূর না, এই 20 মিনিটের রাস্তা। তাহলে শুধু শুধু দেরি করছি কেন? চলো রওনা দিই। আমি তো ভেবেছিলাম আরো অনেক দূরে। আপনার কি তাড়া আছে? তাহলে চলুন চলে যাই। না, তোমার কোনো তাড়া নেই, তুমি বসো, তোমার যখন ভালো লাগবে তখনই যাব। নোরা আর কিছু বলল না, শুধু হাসলো। তারপর আবার কিছুক্ষণ নীরবতা। এরপর অনেক বলল, আচ্ছা নোরা, তুমি খাবে কিছু? খাওয়ার কথা শুনে নোরার মনে পড়লো সে সকাল থেকে কিছুই খায়নি। জ্বরে মুখে সব খাবার তেতো লাগে, তাই কিছু খাওয়া হয়নি তার। কথাটা মনে পড়তেই নোরার ভীষণ খিদে পেল। নোরা বলল, হ্যাঁ, খিদে পেয়েছে, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না। এজন্যই তো শরীর দুর্বল, খেতে ইচ্ছে না করলেও খাওয়া উচিত। অসম্ভব, খাওয়ার কথা মনে হলেই আমার বমি আসে। সকাল থেকে কিচ্ছু খাইনি, তবু আমার খেতে ইচ্ছে করছে না। সকাল থেকে না খেয়ে আছো? তাহলে জ্বর কমবে কিভাবে বোকা? আর এটা ওষুধ খাওয়ার আগে বলনি কেন? খালি পেটে থাকলে ওষুধে কোনো কাজে আসবে না, তোমার খাওয়া উচিত। খালি পেটে ঔষধ কাজে আসবে না কেন? অনেক শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোমার জেনারেল সেন্সের অনেক অভাব নোরা। এতদিন পড়েছিলেন আমার কমন সেন্স নিয়ে, সেটা বাদ দিয়ে এখন জেনারেল সেন্স নিয়ে লাগলেন। আচ্ছা, আমার আর কি কি সেন্সের অভাব আছে বলুন তো? তোমার সব ধরনের সেন্সের অভাব,
না হলে এমন মারাত্মক জ্বর নিয়েও কেউ সারাদিন না খেয়ে থাকে? আবার কোচিংয়ে চলে এসেছো, সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিলে। ভাগ্য ভালো যে ঘটনাটা ক্লাসে ঘটেছে, যদি রাস্তায় এমন হতো। স্কুটি চালিয়ে যাওয়ার সময় যদি সেন্সলেস হয়ে যেতে। বিষয়টা খুব সেন্সিটিভ নোরা। তোমার আজকে কোচিংয়ে আসাই উচিত হয়নি। এসে হয়তো আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। আমি আমার ঝামেলার কথা বলছি না, তোমার বিপদে পড়ার কথা বলছি। একদিন ক্লাস মিস দিলে বিশাল কিছু ক্ষতি হতো না, কিন্তু ক্লাসে আসার কারণে তোমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারতো। কিভাবে বিপদ হতো? আপনি ছিলেন তো, আপনি বাঁচিয়ে নিতেন। আজকে না হয় আমি ছিলাম, কিন্তু সব সময় কি আমি থাকবো? আজকে যদি আমার জায়গায় আফজাল ভাই অথবা আদনান ভাইয়ের ক্লাস হতো, ওরা কিন্তু তোমাকে অন্তরার সাথেই পাঠিয়ে দিত, কখনো নিজে আসতো না। তাদের ক্লাস হলে তো আমি আজকে আসতামই না। শুধুমাত্র আপনার ক্লাস বলেই গায়ে 103 ডিগ্রি জ্বর নিয়েও ছুটে এসেছি। সেই জ্বর আপনাকে দেখে অর্ধেক চলে গেছে, এখন বাকি অর্ধেকও চলে যাচ্ছে। এই দেখুন, শরীর ঘাম দিচ্ছে, জ্বর নেই, ভ্যানিশ। নোরা কথা বলতে বলতে হেসে দিল। অনেক স্বাভাবিক, মুখ গম্ভীর হয়ে যাচ্ছে। নোরার কথার গভীরতা বোঝার মতো বুদ্ধি তার আছে। তাকে দেখে মনে হচ্ছে কথাগুলো শুনে তার মোটেও সন্তুষ্ট নয়। নোরা অনেকের অভিব্যক্তি দেখে চুপসে গেল। এভাবে বলা উচিত হয়নি বোধ হয় তার। এখন অনেক মনে মনে কি ভাবছে কে জানে। নোরার প্রসঙ্গ বদলানোর উদ্দেশ্যে বলল, স্যার, আমার না এখন খিদে পাচ্ছে, মানে মানে কিছু খেতে ইচ্ছে করছে। অনেক স্বাভাবিক হয়ে নোরার দিকে তাকালো। কি খাবে বলো? টক জাতীয় কিছু। এত কিছু থাকতে টক কেন? জানি না, ইচ্ছা করছে জিহ্বা ছুলে যাওয়ার মতো টক মুখে দিয়ে চোখ মুখ খিচে বসে থাকতে। অনেক হালকা হাসলো, তারপর কি একটা মনে করে বলল, আমার বাসায় যাবে? অনেকের প্রশ্নে নোরা হকচকিয়ে গেল। প্রশ্নটা তার জন্য নিতান্তই অপ্রত্যাশিত। অনেক বলল, মা খুব সুন্দর একটা রেসিপি রান্না করেছে, নামটা মনে পড়ছে না, কিসের টক যেন, খুব টেস্টি, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। যাবে? নোরা তো পারলে এক লাফে রাজি হয়ে যায়, কিন্তু সাথে সাথে রাজি হওয়াটা কি ঠিক হবে? অনেকে বা কি ভাববে? নোরা হাসার চেষ্টা করে বলল, আমি আপনার বাসায় গেলে সবাই কি মনে করবে? কিছুই মনে করবে না। এই সময় বাসায় শুধু মা আর আপু থাকে, তোমাকে দেখলে ওরা খুশিই হবে। তুমি যেতে চাও কিনা বলো, যদি তোমার বাসায় কোনো প্রবলেম না থাকে। আমার বাসায় তো কোনো প্রবলেম নেই, আমি তো মাঝে মাঝে কোচিং থেকে অন্তরাদের বাসায় চলে যাই, তারপর রাত 9টা-10টায় বাসায় ফিরি, সমস্যা হয় না। তাহলে যাবে? ঠিক আছে। অনেক নোরাকে নিয়ে তার বাসায় নিয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত তখন বাসায় কেউ ছিল না। দরজা লক। অনেকের কাছে এক্সট্রা চাবি থাকে, কিন্তু বাসার সবাই এই অসময়ে কোথায় যেতে পারে অনেক আন্দাজ করতে পারছে না। তার রাগ লাগছে। আজকেই নোরাকে বাসায় এনেছে, আর আজকেই এই ঘটনা ঘটাতে হলো। বাসায় যে কেউ নেই এটা অনেক সত্যিই জানতো না, কিন্তু নোরা যদি ভাবে এটা অনেকের ইচ্ছাকৃত কাজ, সে জেনে শুনেই নোরাকে খালি বাসায় নিয়ে এসেছে। অনেকের রাগে হাত কামড়াতে ইচ্ছে করছে। ধুর, মেয়েটাকে ফিরে যেতে বলার উপায় নেই। যে কাউকে বাসায় দাওয়াত করে নিয়ে ফিরিয়ে দেওয়া যায় না, আবার খালি বাসায় বসতে বলাও যাচ্ছে না। দরজার সামনে দাঁড়িয়ে ইলোরাকে ফোন করলো অনেক। নোরা বলল, কি হয়েছে? অনেক ফোন কানে ধরতেই হেসে বলল, মাকে একটা ফোন করে দেখি কোথায় আছে। নোরা বলল, ও। মিসেস ইলোরা ফোন ধরলেন না। অনেক কান থেকে ফোন নামাতেই নোরা বলল, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তোমার কি দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে? না, সেজন্য না, এমনি জিজ্ঞেস করছি। আসলে বাসায় তো কেউ নেই, কোথায় গেছে তাও জানি না। আপনার কাছে চাবি নেই? চাবি আছে, কিন্তু বাসা তো খালি, খালি বাসায় ঢুকে কি হবে? অনেকের অস্বস্তি বুঝতে পেরে নোরা বলল, হ্যাঁ সেটাই, আর আমার এমনিতেও বাসায় ঢুকতে ইচ্ছে করছে না। আচ্ছা, আপনাদের খোলা থাকে এই সময়? আসলে আমার বমি বমি লাগছে, একটু খোলামেলায় গেলে ভালো লাগবে। আচ্ছা তাহলে চলো ছাদে যাই। ঠিক আছে। নোরা সিঁড়ি বেয়ে আগে উঠতে লাগলো। অনেক পেছনে পেছনে উঠলো। নোরা ছাদে উঠে দেখলো রেস্টুরেন্টের মতো বড় ছাদ, তার নিচে আসন পাতা 4টা চেয়ার। চেয়ারগুলো সিমেন্টের তৈরি, ওপরে রং দেওয়া সবুজ রং। দোলনাও আছে। নোরা দোলনা দেখে খুব খুশি হলো। খুশিতে দোলনাতে গিয়ে বসে পড়লো। তার চোখে মুখে বাচ্চাদের মতো আনন্দ। অনেক পেছনে গিয়ে দোলনা ধাক্কা দিতে লাগলো। নোরা বলল, বাহ, আপনাদের ছাদটা তো খুব সুন্দর।
রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে। আমি প্রায় রাতেই এখানে বসে চা খাই। আর ওই যে সামনে একটা কৃষ্ণচূড়ার গাছ দেখছো, ওইটা কিন্তু মায়ের খুব শখের গাছ। সুন্দর না? হ্যাঁ সুন্দর। আমার কৃষ্ণচূড়া খুব ফেভারিট। আমি একটা ফুল ছিঁড়ে নিই? হ্যাঁ, নিতে পারো। মা যেহেতু নেই। উনি থাকলে কি হতো? ফুল ছিঁড়তে দেখলে ভূমিকম্প শুরু হয়ে যেত। ওরে বাবারে, তাহলে দরকার নেই। অনেক হেসে বলল। আরে না, ও কিছু হবে না। মা জানবে কিভাবে? আন্টি মনে হয় খুব রাগী, তাই না? হুম, এমনি খুব সহজ সরল, কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর। বুঝতে পেরেছি, আমার বাবার মতো। কিন্তু আমার মা খুব ভালো, ওনার রাগ করার ক্ষমতাই নেই জানেন, একদম মাটির মানুষ। নোরা এবার দোলনা ছেড়ে উঠে দেয়াল ধরে দাঁড়ালো। অনেকও ওর পেছনে এসে থামলো। নোরা বলল, একদম নিচের দিকে তাকান, কি ভয়ঙ্কর। জায়গাটা খালি বলে এমন লাগছে। নোরা উল্টো দিকে ঘুরে বলল। আমি আর এদিকে দেখবো না, মাথা ঘুরছে। অনেক হেসে ফেললো। তুমি মনে হয় ছাদে খুব কম ওঠো, তাই না? খুব কম না, একেবারেই উঠি না বললেই চলে। আমাদের ছাদ সারাক্ষণ তালা দেয়া থাকে, চাবি থাকে বাড়িওয়ালির কাছে। আর কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি ছাদে যেতেই হয়, তাহলে জুতা খুলে রেখে যেতে হয় খালি পায়ে, কারণ ছাদ অত্যন্ত পরিষ্কার করে রাখা হয়। বুঝতে পেরেছি। এই চাচা। অনেক গলা উঁচু করে হাত উঠিয়ে কাকে যেন ডাকলো। অনেকের ডাক শুনে নোরা ওইদিকে তাকালো। পাশের ছাদের একজন বুড়ো লোককে দেখা যাচ্ছে। লোকটা অনেকে দেখে মুখে বড় একটা হাসি আনলো। আব্বা ভালো আছেন? ভালো চাচা, আপনার কি খবর? এই তো ভালো। সাথে এটা কে? আমার স্টুডেন্ট, কোচিংয়ের, ঘুরতে এসেছে। ও আচ্ছা, ভালো আছেন মা? নোরা বলল। আমাকে? অনেক বলল। হ্যাঁ, তোমাকেই। নোরা হেসে বলল, হ্যাঁ ভালো আছি। বুড়ো লোকটা বলল। কমলা খাবেন? কমলা? নোরা ওনার কথা বুঝতে পারছে না, তাই অনেকের দিকে তাকালো। অনেক বলল, হ্যাঁ খাবে চাচা, দিন। লোকটা গোল গোল কি যেন ঢিল মারলো। অনেক ক্যাচ ধরলো। নোরা বলল, কি এগুলো? গাছের কমলা, খাবে? এত ছোট? এগুলো অনেক টক, তোমার পছন্দ হবে। তুমি না টক খেতে চাইছিলে? নোরা খুশি হয়ে বলল, তাহলে খাবো, দিন। অনেক একটা কমলার কোষ ছুঁড়ে নোরাকে দিল। নোরা মুখে নিয়েই কানে হাত দিয়ে চোখ বুজে ফেলল। সত্যি অনেক টক। অনেক বলল। পছন্দ হয়েছে? নোরা বলল, খুব, সাথে লবণ থাকলে আরো ভালো হতো। অনেক হেসে ফেললো। তারপর ওই বুড়ো লোকটাকে হাত উঠিয়ে বলল, চাচা থ্যাংক ইউ। লোকটা বলল। অনেক নোরাকে বলল, আর নিব? এতগুলো খাবো কখন? বাসায় নিয়ে যেও। আচ্ছা তাহলে নিন। অনেক আরো অনেকগুলো নিয়ে নিল। লোকটা শুধু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর অনেক নিচ্ছে। নোরা বলল, ব্যাস ব্যাস, আর লাগবে না, আমি কোনো রাক্ষস না। আরো কিছুক্ষণ টুকটাক গল্প করার পর নোরা বলল বাসায় যাওয়ার কথা, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল। সে ছাদ থেকে নামার সময় অনেক কৃষ্ণচূড়া গাছে লাল টকটকে কয়েকটা তাজা ফুলের তোড়া বানিয়ে তার হাতে দিল। এই ঘটনায় নোরার এত খুশি লাগলো যে চোখ দিয়ে পানি চলে এলো। আজ এত মূল্যবান কিছু পেয়ে যাবে তা যেন কল্পনাও করতে পারেনি সে। খুশিতে নোরা কোনো কথাই বলতে পারছিল না। তার মনে হচ্ছিল জীবনের সার্থকতা সে পেয়ে গেছে। অনেক স্তরে যদি তার প্রতি দুর্বলতা না থাকতো তাহলে তাকে ফুল দেবে কেন, তাও আবার টকটকে লাল কৃষ্ণচূড়া ফুল। ফুলগুলোর পাপড়ি খুব যত্ন করে ছিঁড়ে প্রিয় উপন্যাসের বইয়ে রেখে দিয়েছিল নোরা। অন্তরা উপন্যাসের বইটা হাতে নিয়ে ফুলগুলো দেখতে দেখতে বলল, আচ্ছা নোরা, এমনও তো হতে পারে তোর কৃষ্ণচূড়া ফুল পছন্দ বলেই উনি তোকে ফুলগুলো দিয়েছে। তুই তো ওনাকে বলেছিলি এই ফুল তোর ফেভারিট। নোরা বলল, হ্যাঁ হচ্ছে, তোকে বাসায় নিয়ে যাওয়া থেকে শুরু করে সেদিন যা কিছু হয়েছে সবই পজিটিভ সাইন মনে হচ্ছে, কিন্তু আজকাল ক্লাসে উনি যেরকম বিহেভিয়ার করে তাতে আমি কনফিউজড। কনফিউজ তো আমিও, কিন্তু এটুকু তোকে আমি বলে রাখি, উনি যদি আমাকে প্রপোজ না করে তাহলে আমি করব। কি বলছিস? তুই মেয়ে হয়ে প্রপোজ করবি? কেন, করলে কি হবে? কোন আইনে আছে মেয়েদের প্রপোজ করা নিষেধ? তবুও অ্যাটিটিউড বলে তো একটা ব্যাপার আছে, তুই প্রপোজ করলে তোর দাম কমে যাবে না?
এগুলো কোনো বিষয় না। ওনাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আর সেখানে অ্যাটিটিউড কোনো বিষয়ই না। ভালোবাসার থেকে ইগো অ্যাটিটিউড কখনো বড় হতে পারে না। অন্তরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। বেস্ট অফ লাক। নোরা অসহায় চোখে তাকিয়ে বলল, কিন্তু দোস্ত, আমার মাঝে মাঝে মনে হয় কি জানিস, কি? তন্নিও অনেক স্যারকে পছন্দ করে। ছোটবেলা থেকেই তো। আমার যেটা লাগে ওরও সেটা লাগে। এবারও যে তাই হবে না গ্যারান্টি কি?